ভারতের নতুন মন্ত্রিসভায় নেই তেমন নতুন কোনো মুখ, দপ্তরও আছে আগের মতোই। আর মণিপুরে এবার একটি নিরাপত্তা দলের ওপর হামলা হয়েছে। এদিকে মিয়ানমারে একটি বৌদ্ধ মঠে বিমান হামলায় ৩ বৌদ্ধ ভিক্ষু সহ ১৩ জন নিহত হয়েছে। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মাহাদি হাসান। ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন হয়েছে। এবারও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাবেন অমিত শাহ। প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকছে রাজনাথ সিংহের হাতেই। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের ওপরে আবারও আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগের মতো নতুন সরকারেও অর্থ মন্ত্রণালয় সামলাবেন নির্মলা সীতারমণ। বিজেপি সভাপতি জেপি নাড্ডা স্বাস্থ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহনে নীতিন গডকরি এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শিবরাজ সিং চৌহান। জোট শরিক হিসেবে বিহারের লোক জনশক্তি দল রামবিলাসের প্রেসিডেন্ট চিরাগ পাসওয়ান পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হয়েছেন কিঞ্জারাপু রামমোহন নাইডু। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। দর্শক, এই বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি সাংবাদিক গৌতম লাহিড়ী। জনাব লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। আমরা যেমনটা জানছি যে এবার তো মন্ত্রিসভায় তেমন কোনো নতুনত্ব নেই। সে জায়গা থেকে সাধারণ মানুষের কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবে এই মন্ত্রিসভা, আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। প্রথমেই বলবো যে এবারে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার যেটা বৈশিষ্ট্য সেটা অন্য আগের দুবারের থেকে পৃথক এই কারণেই যে এবারে তাকে মোর্চা সরকার গঠন করতে হচ্ছে। ফলে ভারতীয় জনতা পার্টির যে মুখগুলি আমরা গত 2 মন্ত্রিসভায় দেখেছি তার কোনো পরিবর্তন ঘটেনি, পরিবর্তন ঘটানোর সম্ভাবনাও ছিল না। তার কারণ সেক্ষেত্রে হয়তো নরেন্দ্র মোদী বেশি পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাননি। দ্বিতীয়ত যে নতুন যেটা ঘটনা সেটা হচ্ছে এখানে আপনি ইতিমধ্যেই উল্লেখ করেছেন যে বিমান পরিবহন মন্ত্রী যিনি হয়েছেন তিনি শরিক দলের 11 জন শরিক দলের মন্ত্রী হয়েছেন বিজেপির এই মন্ত্রিসভায়। এটাই একমাত্র নতুনত্ব। বাকিটা হয়তো আগের সরকারের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সেই একই মন্ত্রীদের একই দপ্তরে একই মন্ত্রণালয়ে রেখে দেওয়া হয়েছে। সেই কারণে হয়তো চমক হয়তো বলতে যেটা বোঝায় সেটা দেখা যাচ্ছে না, কিন্তু নির্ভর করবে যে এরপরে তারা কিভাবে কাজ করবে সেটার উপরে তাদের তখন মূল্যায়ন করা সম্ভব হতো। অর্থাৎ বলা যায় যে আগে যেমন একটা সংখ্যাগরিষ্ঠতা ছিল, এবার যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তো সে জায়গা থেকে আসলে মন্ত্রিসভার কার্যক্রমের উপরে অনেকটা নির্ভর করবে আসলে তারা কেমন চালাতে চাচ্ছেন দেশটি। তো আরেকটি বিষয় যে লোকসভায় বিরোধী দলনেতা কে হচ্ছেন এটির বিষয়ে কোনো আভাস পাওয়া যাচ্ছে কিনা। এর আগে যেহেতু শক্ত বিরোধী দল ছিল না, সে অবস্থা থেকে এবার একেবারেই ভিন্ন একটি প্রেক্ষাপট। তো এবারের মেয়াদটা সরকারের জন্য আসলে কতটুকু চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন? দেখুন, এর আগে দুবার যে কংগ্রেস দল তারা দ্বিতীয় বৃহত্তম দল হওয়া সত্ত্বেও ভারতের সংসদীয় নিয়ম অনুসারে অন্তত 10% আসনের সংসদ না হলে বিরোধী দলের মর্যাদা দেওয়া হয় না। তো ফলে এইবারে কংগ্রেস যেহেতু 100 আসনে তারা জয়ী হয়েছে, 99টিতে জয়ী হয়েছিলেন, একজন পরে নির্দল জয়েন করাতে সংখ্যাটা 100 হয়েছে। নিঃসন্দেহে এবারে কংগ্রেস দল থেকেই কোনো বিরোধী নেতা হবে, অফিসিয়াল বিরোধী নেতা হবে। যেটা কংগ্রেস দল তাদের ওয়ার্কিং কমিটিতে তারা প্রস্তাব পাশ করেছেন যে রাহুল গান্ধীরই হওয়া উচিত বিরোধী দল নেতা। যদিও রাহুল গান্ধী নিজে এখন এ ব্যাপারে সম্মতি বা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত কোনোটাই জানাননি। আমরা ধরে নিতে পারি যেহেতু কংগ্রেস দল মনে করে রাহুল গান্ধীর এবারে যে প্রচার সেই প্রচারের একটা সাফল্য কংগ্রেস দল পেয়েছে, ফলে স্বাভাবিকভাবেই দায়িত্ব তাকে নেওয়া উচিত। এর আগে অনেক কম দুর্বল আসন হলেও কিন্তু তারা বিরোধী দলকে চেষ্টা করেছেন কোণঠাসা করার। এবারে বিরোধী দল অনেকটা শক্তিশালী। সব মিলিয়ে ইন্ডিয়া জোটে 225 জন সাংসদ, সংখ্যাটা কম নয়, প্রায় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার মতো বলা যেতে পারে।
ফলে নিঃসন্দেহে এবারে সরকারকে অনেক বেশি চাপের মুখে থাকতে হবে। মানুষের জনকল্যাণের কাজগুলোকে সঠিকভাবে না করতে পারলে বিরোধী দল আরো বেশি সোচ্চার হবে। আহ, এতে আমাদের ধারণা যে ভারতের গণতন্ত্রের পক্ষে এটা একটা শুভ লক্ষণ, যে সরকারকে চাপে রাখলেই সরকার সঠিক কাজ করবেন, ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়াটাই বিরোধী দলের কাজ। এরকম একটা পার্লামেন্ট আমরা দেখার অপেক্ষায় আছি। জি, জনাব লাহিড়ী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে ভারতের মন্ত্রিসভার বিষয়টি নিয়ে কথা বলার জন্য। যুক্ত হয়েছিলেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি জনাব গৌতম লাহিড়ী। ভারতের মণিপুরের জাতিগত সহিংসতা কবলিত জিরিবাম জেলায় একটি নিরাপত্তা দলের ওপর হামলা হয়েছে। এই হামলায় বিদ্রোহীরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। সোমবার জেলাটিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সফরের আগে ওই নিরাপত্তা দল মোতায়েন করা হয়েছিল। রাজ্য পুলিশ বলছে, এদিন জিরিবাম জেলার নিরাপত্তা বাহিনীর কয়েকটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে সন্দেহভাজন বিদ্রোহীরা। বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে বাহিনীর অন্তত 2 সদস্য আহত হয়। জেলার কোটলেন গ্রামের কাছে গোলাগুলি অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া গেছে, তাই সেখানে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এর আগে গত 6 জুন মেইতেই জনগোষ্ঠীর এক কৃষকের মরদেহ উদ্ধারের পর নতুন করে সহিংসতা শুরু হয়। মিয়ানমারের সাগাইং টাউনশিপে একটি বৌদ্ধ মঠে সামরিক বাহিনীর বিমান হামলায় 3 বৌদ্ধ ভিক্ষু সহ 13 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 40 জন। সোমবার মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী এ খবর জানায়। থাবিয়ায় থার নামের গ্রামের ওই বৌদ্ধ মঠটি অবস্থিত। গ্রামটির বাসিন্দারা বলছেন, পিপলস ডিফেন্স টিম, পিপলস অ্যাডমিনিস্ট্রেশন ও পিপলস সিকিউরিটি টিম সেখানে বৈঠক করার সময় মাঠে প্রায় 500 পাউন্ডে 3টি বোমা ফেলা হয়। এতে কয়েকজনের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নিহতদের মধ্যে মঠে আসা প্রবীণরাও রয়েছেন। আশপাশের গ্রামের অনেকের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি। আহতদের সাধারণ ওষুধ দিয়ে চিকিৎসা করতে হিমশিম খাচ্ছেন স্থানীয় চিকিৎসকরা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দেয়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। যুদ্ধবিরতির এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস, আর ইসরায়েল বলছে তারা কোনো দীর্ঘমেয়াদী আলোচনায় জড়াতে চান না, যা হামাস নিজের স্বার্থে কাজে লাগাতে পারে। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় আরও 8 ফিলিস্তিনি নিহত হয়েছে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। This deal is an opportunity to prove whether they really mean it. গত 31শে মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের একটি প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রস্তাবের মূল কথা ছিল একটি স্থায়ী যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি আর ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেয়া। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জো বাইডেনের দেওয়া প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 14টি, তবে ভোট দেয়া থেকে বিরত ছিল রাশিয়া। ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে তারা কাজ করতে ইচ্ছুক। প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রস্তাব পাশের পর জাতিসংঘের ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর বলেছেন, এটা বাস্তবায়নের ভার এখন ইসরায়েলের হাতে। সব ফিলিস্তিনি এটাকে স্বাগত জানাচ্ছে। যত দ্রুত সম্ভব ইসরায়েলের পক্ষ থেকে এটা বাস্তবায়ন করতে হবে। তবে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে জাতিসংঘের ইসরায়েলি প্রতিনিধি জানান, ইসরায়েল গাজা নিয়ে এমন কোনো অর্থহীন ও দীর্ঘমেয়াদী আলোচনায় জড়াবে না যেটা হামাস নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে। এদিকে মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই প্রস্তাবে রাজি করাতে হামাসের উপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন তিনি। এদিকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার উত্তরে দারাজ এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত 8 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মনিরুজ্জামান বাবু, 71।
আফ্রিকার দেশ সোমালিয়ার মধ্যাঞ্চলীয় একটি এলাকায় বিবাদমান দুটি গোষ্ঠীর সদস্যদের সহিংস সংঘাতে কমপক্ষে ৫৫ জন নিহত ও ১৫৫ জন আহত হয়েছে। সোমবার সেখানকার স্থানীয় বাসিন্দা ও চিকিৎসা কর্মকর্তারা এই সংঘাতের খবর জানায়। সোমালিয়ার ফেডারেল সরকার দেশটির জঙ্গি গোষ্ঠী আল কায়েদার অনুসারী আল শাবাবের সহিংসতা নিয়ন্ত্রণে রীতিমতো লড়াই করছে। এর মাঝেই ভূমি ও পানির নিয়ন্ত্রণ নিয়ে গোষ্ঠীকেন্দ্রিক সংঘর্ষেরও মুখোমুখি হচ্ছে হর্ন অব আফ্রিকা খ্যাত সোমালিয়া। স্থানীয়রা বলছেন, গালমুদুগ অঞ্চল থেকে আল শাবাবকে বিতাড়িত করা আধা সামরিক বাহিনীর পাশাপাশি লড়াই করে আসছিলেন দির ও মারিহান গোষ্ঠীর সদস্যরা। গত শনিবার আবু দওয়াক ও হেরাল শহরের চারণভূমি ও পানির নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই দুই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ শুরু হয়। অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার দাবি করেছে ইউক্রেন। সোমবারের এই হামলায় রাশিয়ার 3টি এয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এক বিবৃতিতে ইউক্রেনীয় জেনারেল স্টাফ জানান, ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। হামলায় রুশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার বন্ধ হয়ে যায় এবং একটি এলাকায় বিস্ফোরণের ঘটনাও ঘটে। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানায়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের কোনো ক্ষেপণাস্ত্রকেই প্রতিহত করতে পারেনি। তবে এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে তীব্র গরমে প্রবাসী সহ সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে রাস্তার পাশেই ব্যবস্থা রয়েছে বিশুদ্ধ ঠান্ডা পানির। স্থানীয় বাসিন্দা এবং দাতব্য সংস্থার অর্থায়নে বসানো হয়েছে এসব দৃষ্টিনন্দন পানির বাকালা। এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও। সহকর্মী সাদেক রিপনের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। কুয়েতে মে মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া গরম জুনে এসে আরও তীব্রতা পায়। এ সময় তাপমাত্রা ধীরে ধীরে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এই গরম উপেক্ষা করেই ঝুঁকি নিয়েই সেখানে কাজ করেন প্রবাসীরা। একই সাথে গরমে ক্লান্তি মেটাতে পাল্লা দিয়ে বাড়তে থাকে সুপেয় পানির চাহিদা। মরুর দেশ হওয়ায় কুয়েতে সচরাচর মেলে না সুপেয় খাবার পানি। তাই সাগরের লবণাক্ত পানি পরিশোধন করে ব্যবহারের উপযোগী করে থাকে দেশটি। কুয়েতের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকা, মসজিদ অথবা রাস্তার পাশে ব্যবস্থা রয়েছে বিশুদ্ধ ঠান্ডা পানির, যাতে সহজে তৃষ্ণা মেটাতে পারেন পথচারী সহ সাধারণ মানুষ। পানির কলার ফ্রিজগুলো বিভিন্ন নকশা ও কারুকাজে সজ্জিত, ফলে আশপাশে এগুলো যোগ করেছে রাস্তার বাড়তি সৌন্দর্য। বাঙালি আছে, আজনবী যারা আছে, হিন্দি, বাঙালি, সুদানি, ফিলিপাইনি, সবাই দেয় যাচ্ছে কি রাস্তার মধ্যে পিপাসা লাগলে ওইখান থেকে একদম ফ্রেশ ঠান্ডা পানি খাওয়া যায়, কোনো টাকা লাগে না। কুয়েতের রাস্তাঘাট, অবকাঠামো, দালানকোঠা নির্মাণে সকাল থেকে কাজে যোগ দেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিশরের নাগরিকেরা। তৃষ্ণা পেলে এখানকার বিশুদ্ধ পানির বাকালা থেকে পানি পান করেন তারা। আবার সুপারশপগুলোতেও 100 মিলিলিটার থেকে শুরু করে বিভিন্ন সাইজের বোতলেও মেলে পানি। বিশুদ্ধ পানি খাওয়ার জন্য সবাই যেন খেতে পারে, এবং কিন্তু হয় না, এখানে মাগনা খেতে হয়। মাগনা খাওয়ার জন্য সবাইকে ঠান্ডা পানির জন্য প্রতিটা বাড়ির সামনে দিছে তারা। পথচারী ও প্রবাসীদের কথা চিন্তা করে স্থানীয় বাসিন্দারা ব্যক্তিগতভাবে বাসাবাড়ির সামনেই বসিয়েছেন এসব ঠান্ডা পানির কল। আবার এ কাজে এগিয়ে এসেছে বিভিন্ন দাতব্য সংস্থাও। কুয়েতের রাস্তা দিয়ে চলাকালীন অবস্থাতে দেখা যায় অনেক বাসার বিত্তশালী যারা আছেন তারা বাসার সামনে ফ্রিজ দিয়ে রাখছে এবং পানির ব্যবস্থা করে রাখছে। যে কেউ আরবি হোক বা বাহিরের কেউ হোক, সবাই ফ্রিতে পানি খাইতে পারে, এই ব্যবস্থাটা তারা রাখছে। স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের কথা চিন্তা করে এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। মাহফুজুর রহমান, ৭১। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।